লখনৌকে হারানোর এর চেয়ে ভালো সুযোগ, এর চেয়ে সহজ সুযোগ কি আর পেত কলকাতা? প্রথম ইনিংসে কলকাতার বোলাররা অকাতরে রান বিলিয়ে দেওয়ার পর ব্যাটাররা তারপর যেভাবে কামব্যাক করেছিল, একটা সময় মনে হচ্ছিল কলকাতার এই ম্যাচটা জেতা জাস্ট সময়ের অপেক্ষা। কিন্তু জয়ের এত কাছাকাছি গিয়েও, এত ভালো আশা জাগিয়েও শেষমেশ তারা লখনৌয়ের কাছে ম্যাচটা হেরে গেল মাত্র 4 রানের ব্যবধানে। এই ম্যাচটা যদি আজকে কলকাতা জিততে পারতো তাহলে পয়েন্ট টেবিলে টপ 4-এর মধ্যে কিন্তু কেকেআর উঠে এলে আসতেই পারতো। তো কলকাতা লখনৌ ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? তো এই দিন টস জিতেছিলেন আজিঙ্কে রাহানে, জিতে তিনি ওই জায়গায় লখনৌকে আগে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো লখনৌয়ের দুই ওপেনার ওই মিচেল মার্শ আর এইডেন মার্করম বরাবরের মতো এদিনও তারা ওই বিস্ফোরক মেজাজে শুরু করলেন। ওপেনিং স্ট্যান্ডেই তারা তুলে ফেলেন ওই জায়গায় 99টা রান। তো এই মানে দুজন এমন বিস্ফোরক গতিতে ব্যাটিং করেন যার কারণে প্রথম পাওয়ার প্লেয়ার ওই 6 ওভারের মধ্যে এরা তুলে ফেলে ওই জায়গায় 59 রান। তো তারপর ওই জায়গায় আর কি 10 ওভার শেষে লখনৌয়ের স্কোরটা থাকে 95। তখনও আর কি কেকেআরের বোলাররা একটাও ব্রেক থ্রু দিতে পারেনি। এরপর 11 নম্বর ওভারে সেকেন্ড বলে হার্ষিত রানার একটা ওই অফ কাটার ডেলিভারিতে এইডেন মার্করম, যিনি কিনা আর কি বিধ্বংসী মেজাজে ব্যাটিং করছিলেন, 47 রান করে ওই জায়গায় বোল্ড হয়ে যান। তো 99 রানে এলএসডির প্রথম উইকেট যায়। এরপর সেকেন্ড উইকেটে নিকোলাস পুরান আর মিচেল মার্শের মধ্যে আবার একটা 71 রানের জুটি করে ওঠে। মাত্র 30 বল তারা এই জায়গায় সময় নিয়েছিল। তো নিকোলাস পুরান কতটা ভয়ঙ্কর ফর্মে রয়েছেন এই মুহূর্তে সেটা তো আমরা সবাই জানি। আর অপরদিকে মিচেল মার্শ, তিনি তো বলতে গেলে একবারে স্বপ্নের ছন্দে রয়েছেন। মানে এই মানে আইপিএলে তিনি 5 ম্যাচে 4টাতেই আর কি হাফ সেঞ্চুরি পেলেন। এই দিনও আর কি মানে সেই মানে কি মানে 50 তুলে নিতে কোনো রকম ভুল করলেন না। এরপর তাদের দলগত 170 রানের মাথায় আন্দ্রে রাসেল এসে ওই জায়গায় আর কি মিচেল মার্শকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। তো তার আগে তিনি 48 বলে 81 রানের খুব গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলে দিয়ে গেছিলেন। আর এরপর ক্রিজে আসেন আব্দুল সামাদ। তো এরপর আব্দুল সামাদ আর ওই নিকোলাস পুরানের মধ্যে ওই থার্ড উইকেটে আবার একটা 51 রানের জুটি গড়ে ওঠে। এই জুটিতে রান তোলার মূল কাজটাই করেছেন ওই নিকোলাস পুরান। তিনি ওই জায়গার কি 51-এর মধ্যে 44টা রান করেছেন। তিনি ওই জায়গায় মাত্র 24 বলে নিজের দিন 50টা কমপ্লিট করে নিয়েছিলেন। এরপর ওই পেনাল্টিমেট ওভারে মানে ওই 19 নম্বর ওভারে বল করতে এসে হার্ষিত রানা ওই একটা চেঞ্জ অফ পেসার ডেলিভারিতে ফেরান এই আব্দুল সামাদকে। তো যার ফলে আর কি মানে তৃতীয় উইকেট পড়ে যায় ওই জায়গায় লখনৌয়ের। কিন্তু নিকোলাস পুরান অপর প্রান্ত থেকে চালিয়েই ব্যাটিং করে যাচ্ছিলেন। তো যার ফলে ওই 20 ওভার শেষে মানে লখনৌ শেষ করে 3 উইকেটে 237 এই অবস্থায়। তো 238 রানের এই বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে কলকাতা নাইট রাইডার্সের শুরুটা কিন্তু দারুণ হয়েছিল। দুই ওপেনার ওই ডিকক আর সুনীল নারিন এদিন কিন্তু একেবারে ঠিক যেরকম স্টার্ট করার লাগে এরকমই তারা করেছিল। মানে দুজনই একটা ভালো ওই জায়গায় শুরু পেয়ে গেছিল। তো ডিকক ওই জায়গায় দুটো ছক্কা মেরে তিনি ওই জায়গায় বেশ পজিটিভ ফর্মে থাকার ইঙ্গিত দিচ্ছিলেন। 2.5 ওভারের মধ্যে কেকেআরের স্কোরটা উঠে গেছিল 37। কিন্তু ওই জায়গায় মানে খুবই আনফর্চুনেটলি ডিকক একটা এলবিডব্লিউ আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরত যান। যদিও আম্পায়ার ওটাকে শুরুতে আউট দেননি, পরে আর কি ডিআরএস এর সাহায্য নিয়ে লখনৌ এটাকে মানে আউটে কনভার্ট করেন। তো ওই জায়গায় 37 রানের প্রথম উইকেট চলে যায় কেকেআরের। এরপর কেকেআর ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে আর সুনীল নারিনের মধ্যে আবার একটা 54 রানের পার্টনারশিপ গড়ে ওঠে ওই সেকেন্ড উইকেটে। রাহানেও আর কি ইনিংসের শুরু থেকে একবারে বিস্ফোরক মেজাজে ব্যাটিং করছিলেন। সুনীল নারিন তার কাজটাই হচ্ছে একেবারে বোলারদের শুরু থেকে অ্যাটাক করে যাওয়া। তো প্রথম পাওয়ার প্লেয়ার ওই 6 ওভারের মধ্যেই কেকেআর তুলে ফেলে 90টা রান। একেবারে পারফেক্ট ওয়েতেই তারা ওই জায়গায় আর কি তাদের ইনিংসটা শুরু করেছিল। কিন্তু ওই সপ্তম ওভারে এসেই মানে সুনীল নারিনকে ওই জায়গায় আর কি প্যাভিলিয়নে ফেরত যেতে হয়। তো আউট হওয়ার আগে তিনি ওই জায়গায় 30টা রান করে গেছিলেন। তো এরপর ক্রিজে আসেন ভেঙ্কটেশ আয়ার। তো ভেঙ্কটেশ আয়ার আর ওই কেকেআর ক্যাপ্টেন আজিঙ্কে রাহানের মধ্যে এরপর ওই থার্ড উইকেটে একটা 71 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই পার্টনারশিপটা কিন্তু কেকেআরকে তখন বেশ ভরসা দিচ্ছিল, অনেকটা অক্সিজেন দিচ্ছিল। দুজনেই ওই জায়গায় চালিয়ে ব্যাটিং করছিলেন। আমার মনে আছে 12 ওভার শেষেও কলকাতা স্কোরটা ছিল 2 উইকেটে 149। মানে হিসাব মতো শেষ 8 ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন 90 রান। আর এরপর মানে 13 ওভার শেষেও কেকেআর স্কোরটা ছিল 162। মানে লাস্ট 7 ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন 77 রান। ওই 13 নম্বর ওভারে লাস্ট বলে আজিঙ্কে রাহানে নিজের উইকেটটা খুইয়ে এসেছিলেন। তার আগে 35 বলে 61 রানের খুব মানে ঝকঝকে একটা ইনিংস তিনি খেলে দিয়ে গেছিলেন। তো শেষ 7 ওভারে কেকেআরের যখন 77 রান প্রয়োজন, হাতে 7টা উইকেট, এই জায়গা থেকে তো যে রানটা হয়ে যাবেই, মানে কেকেআরই যে ওভারওয়েলমিং ফেভারিট এটা তো আর বলে দেওয়ার কিছু আলাদা করে লাগে না। কিন্তু রাহানে আউট হওয়ার এর পরবর্তী 19 বলের মধ্যে কেকেআর 4টা উইকেট হারিয়ে ফেলে। মিডিল আর লোয়ার মিডিল অর্ডারের মানে সবচেয়ে ভরসাযোগ্য ব্যাটাররাই ওই জায়গায় আর কি মানে খুবই দ্রুত নিজেদের উইকেটগুলো থ্রো করে দিয়ে আসেন। যার ফলে ওই 162তে 3 থেকে অল অফ আ সাডেন কেকেআরের স্কোরটা হয়ে গেল 7 উইকেটে 185। আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আন্দ্রে রাসেলের উইকেটটা ওই জায়গায় কিন্তু পরবর্তীতে চলে গেছিল। মানে যে আর কি আন্দ্রে রাসেল আর রিঙ্কু সিং এর উপর ভরসা করে আর কি কেকেআরের টিম ম্যানেজমেন্ট ছিল, এই দুজন যখন ক্রিজে ছিল তখনও কিন্তু কেকেআরের ওই জায়গায় প্রয়োজন ছিল 24 বলে 54। এটাও তখন ভেরি মাচ অ্যাচিভেবল মনে হচ্ছিল এই দুই বিধ্বংসী ব্যাটার যখন রয়েছে। কিন্তু ওই জায়গায় ওই 17 নম্বর ওভারের প্রথম বলেই শার্দুল ঠাকুর একটা ওই লোয়ার ফুল টসে আন্দ্রে রাসেলকে ওই জায়গায় যখন প্যাভিলিয়নে ফেরত পাঠান, তখনই বলতে গেলে কেকেআরের মানে জয়টা কিছুটা আর কি স্তীমিত হয়ে যায়। কিন্তু তারপরে রিঙ্কু সিং তিনি কিন্তু মানে একার কাঁধেই দায়িত্ব নিয়ে লড়াই চালিয়ে গেছিলেন একেবারে শেষ পর্যন্ত হার্ষিত রানাকে সঙ্গে নিয়ে। ওই জায়গায় অষ্টম উইকেটে রিঙ্কু সিং আর হার্ষিত রানার মধ্যে একটা 49 রানের জুটি গড়ে উঠেছিল ঠিকই, কিন্তু দিন শেষে মানে অল্পের জন্যই বলতে গেলে কেকেআরকে মানে ম্যাচটা হেরে যেতে হলো মাত্র 4 রানের ব্যবধানে। তো এবার প্রশ্ন আসতেই পারে এই কলকাতা লখনৌ ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন?
আপনারা বলতেই পারেন এইডেন মার্করাম আর মিচেল মার্শের মধ্যে ওই ওপেনিং জুটিতে যে 99 রানের পার্টনারশিপটা গড়ে উঠলো, এটাই তো এলএসজিকে ওই বড় রান তোলার প্ল্যাটফর্মটা পুরোপুরি সেট করে দিয়েছিল। তো এটা টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন মিচেল মার্শের ওই ঝোড়ো 81 রানের ইনিংসটার কথা। এই ইনিংসটা এলএসজির ওই ওপেনিং জুটিতে 99 রান তোলাতেও যেমন সাহায্য করেছিল, তার পরবর্তীতে কিন্তু পুরানের সাথেও একটা খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেছিল এই মিচেল মার্শ। তার পুরোটাই হয়েছিল তার ওই 81 রানের ইনিংসের সৌজন্যে। তো ডেফিনেটলি এটাও কিন্তু টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ওই নিকোলাস পুরানের ওই বিধ্বংসী 36 বলে 87 রানের একবারে ফ্যান্টাস্টিক ইনিংসটার কথা। ওই নিকোলাস পুরানো একইভাবে ওই মিচেল মার্শের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েছিলেন 71 রানের, আর এর পরবর্তীতে ওই বললাম আব্দুল সামাদের সাথে 51 রানের একটা অমূল্য পার্টনারশিপ গড়েছিলেন। তো ডেফিনেটলি ওই আর কি নিকোলাস পুরানের এই আর কি 87 রানের ইনিংসটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ওই কেকেআরের ইনিংসের শুরুতেই ওই ডিককের উইকেটটা চলে যাওয়া। আমি শুরুতেই বলছিলাম আম্পায়ার কিন্তু প্রথম একটা আউট দেননি। অনেক ডিসকাশনের পর ওই আকাশদীপ মানে ওই তাদের ক্যাপ্টেন ঋষভ পান্তকে আর কি কনভিন্স করেছিলেন রিভিউ নেওয়ার জন্য। মানে ওই একবারে লাস্ট মোমেন্টে তারা রিভিউটা নেওয়ার জন্যই কিন্তু ওই জায়গায় ডিকককে প্যাভিলিয়নে ফেরত যেতে হলো। না হলে কেকেআরের দুই ওপেনার যেভাবে তাদের ইনিংসটা শুরু করেছিল, মানে ওপেনিং স্ট্যান্ডে যদি আরেকটু আর কি বড় রান উঠে যেতে পারতো, অন্তত 50 বা 60+ রানে, তাহলে কেকেআর কিন্তু ডেফিনেটলি এই ম্যাচটা জিতে গেলেও যেতে পারতো। তো সন্দেহ থাকা ডিককের উইকেটটা শুরুতে চলে যাওয়াটাও কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার অনেক বড় দাবিদার। কিংবা বলতে পারেন ওই কেকেআরের ওই যে মিডল ফেসটায় যে আর কি ভয়ঙ্কর রকমের ব্যাটিং কোলাপসটা হলো। ওই রাহানে আউট হয়ে যাওয়ার পর পরবর্তী 19 বলের মধ্যে তারা যে 4-4টা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেললো, বা রাহানের উইকেটটা যদি কাউন্ট করি তাহলে ওই 20 বলের মধ্যে কেকেআর যে 5-5টা উইকেট হারিয়ে ফেললো, এটাও ডেফিনেটলি এই ম্যাচে তো কেকেআরকে সম্পূর্ণই ছিটকে দিয়েছিল বা অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। তো এটাও টার্নিং পয়েন্ট হতে পারে। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় সেটা হলো আন্দ্রে রাসেলের উইকেটটা। খেয়াল করে দেখবেন তখনও কিন্তু কলকাতার জয়ের জন্য 4 ওভারে 54 রানের প্রয়োজন, মানে আস্কিং রেট 13.5। রিঙ্কু সিং আর আন্দ্রে রাসেলের মতো এরকম দুই বিস্ফোরক ব্যাটার যখন ক্রিজে রয়েছে, এই রান তোলাটা কিন্তু কোনো ব্যাপারই নয় এই মডার্ন ডে টি20 ক্রিকেটে। কিন্তু ওই জায়গাতে মানে আন্দ্রে রাসেলকে যখন সবচেয়ে বেশি প্রয়োজন, ওই 17 নম্বর ওভারের প্রথম বলেই যখন শার্দুল ঠাকুর ফিরিয়ে দেন, তো ওইখানেই বলতে গেলে ম্যাচের ভাগ্যটা অনেকটাই লেখা হয়ে গেছিল। পরবর্তীতে রিঙ্কু সিং তার মতো করে চেষ্টা করলো, সেটা যথেষ্ট আর কি গুড এনাফ ছিল না, একেবারেই আপ টু দ্য মার্ক ছিল না বলাই চলে। তো ওই জায়গায় আমি মনে করি স্টিল রাসেল যদি টিকে থাকতেন আরও 2টা ওভার অন্তত, তাহলে কেকেআর ম্যাচটা ডেফিনেটলি বের করে দিতেই পারতো। তো আমার কাছে শার্দুল ঠাকুরের ওই 17 নম্বর ওভারের প্রথম বলে আন্দ্রে রাসেলের উইকেট চলে যাওয়াটাই এই কেকেআর আর এলএসজি ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন আমার সাথে, নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।